খালি মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত ব্লেম নেবেন? শেখ হাসিনার উপরেই সমস্ত রাগ, আওয়ামী লীগের উপরে সমস্ত রাগ, বিএনপি, তারপরে এদের যে সব চিপা মিনকা বুদ্ধি, শিয়ালের মতো বুদ্ধি, এইটার উপরে কারো রাগ নাই? সমস্ত গ্লানি, সমস্ত বিষাদ, সমস্ত অসুন্দর, সমস্ত অগৌরব, এগুলো সব আওয়ামী লীগকে নিতে হবে? ওয়াই? সম্ভবত আসলে এই দায়টা নেয়া আওয়ামী লীগের, এছাড়া কোনো উপায় নেই, যেহেতু দেশটা আসলে আওয়ামী লীগের হাত দিয়ে সৃষ্টির তো একটা দায় থাকে। এই কারণে বোধহয় আওয়ামী লীগের উপরে সবচেয়ে বেশি আঘাতটা আসে, এবং যারা এই আঘাতটা করে তারা বোধহয় তাদের ক্ষোভটা সেই সৃষ্টির জায়গা থেকেই, তাদের ক্ষোভের জায়গা। আমি নিজুম ভাই, আমি একটু আর ফরিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। ফরিদ ভাই, আপনি বলেছিলেন যে আপনার বেশ কিছু প্রশ্ন রয়েছে নিজুম ভাইয়ের কাছে। তো আপনি যদি একটু আপনার প্রশ্নটা বলেন, তাহলে আমরা পরবর্তী টপিকটা যেতে পারি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপাকে তো অবশ্যই অনেক অনেক সম্মান ও শুভেচ্ছা সালাম। আর এইরকম একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করার জন্য শাহজাদুল রাসেল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকরা জানতে চেয়েছে আমরা কিভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করাবো, কেন দাঁড় করাবো, ইত্যাদি ইত্যাদি, এবং এও বলেছে আমরাই বা কেন তাকে বেছে নিলাম, এই ধরনের প্রশ্ন আমাকে করেছে। আমরা বলেছি যে আমরা চেষ্টা করি নিরপেক্ষ থাকার, যদি আমরা স্বাধীনতার প্রশ্নে কিন্তু আবার আমরা নিরপেক্ষ নই, এটা আমাদের সুস্পষ্ট। এই ব্যাপারে আমাদের স্যার নেই, ব্যাপারে যদি নিরপেক্ষ থাকতে বলেন তাহলে মা বসাই দোয়া বসাই, স্বাধীনতার প্রশ্নে আমরা নিরপেক্ষ থাকতে পারবো না। তো সেই জন্য দর্শকদের কিছু প্রশ্ন আছে, আপনার দেখলাম অনেকেই কমেন্টস করেছে আপনার আজকের এই আমাদের লাইভ শোতে, এবং আমাকেও মেসেজ করতেছে, আমি দেখতেছি। একজন প্রশ্ন করেছে ওই যেটা আপনার বিরুদ্ধে জনপ্রিয় যেটা আপনাকে হারপিক বলে তারা করে প্রশ্ন করে, এমনকি একটা বাটপার আছে বিএনপির নাকি ছাত্র দলের, সে একদিন লাইভে এসে সে হারপিক নিয়ে আসছে। কত বড় নির্বোধ, মানে সে লাইভে এসে হারপিকের কি, আমি তাকে পরে নাম দিয়েছিলাম, আমি প্রশ্ন হারপিক চাই। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা গেলাম না, এটা আপনি আপনার মতো করে বলবেন। আপনার কাছে আমার যেটা, আপনাকে আমরা একটু কাঠ গড়াইবার দরকার। আপনি কিন্তু বলেছেন আপনি আওয়ামী লীগের কোন দলে নেই, পদে নেই। উপস্থাপক, আমাদের প্রধান উপস্থাপক, তিনিও বলেছেন। তো আপনার কাছে একটা জিনিস আমার ভালো লেগেছে, আমরা নতুন জিনিস একটা শিখলাম আপনার কাছ থেকে, যে নির্বাহী হিসেবে, যে কোনো দেশের প্রধানমন্ত্রী নির্বাহী হিসেবে যে কোনো নাগরিককে যে কোনো কাজ দিতে পারেন, যে কোনো নাগরিক তার পক্ষে কাজ করতে পারলেন। এটা আসলে আমার জানা ছিল না। আমি অনেক বই পড়েছি বা চিন্তা করি, আমি চিন্তক হিসেবে সবাই জানে সমন্বয়, আপনি এটা জানা ছিল না। পড়বেন, আপনি ওই রুশোরইটা পড়বেন। হ্যাঁ, না, ওটা খেয়াল ছিল না, ওটা মিস হয়ে গেছে, মানে স্কিপ করে গেছে, ওটা পড়েছি বই, ওটা স্কিপ করে গেছে, এটা মাথায় ছিল না আমার, যে এটা এইভাবে চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে, এটা আমাকে এবং দর্শকদের, এটা যারা জানে না তাদেরকে ইনফর্ম করেছেন বা আবার মনে করিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো যে আপনি প্রথম প্রশ্ন হলো, আপনি যেটা ভিডিও করেছেন যে মুজাম্মেল হক, তারপরে তাজুল, যেটা রাজাকার তাজুল, যেটা নিয়ে আগে তিনি যে আইসিটি কে বলেছিলেন যে এটা অবৈধ আদালত, সেই আদালতে এখন তিনি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসি যাচ্ছেন। অদ্ভুত ব্যাপার। সে বলেছে মুজাম্মেল হকের নাম নিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছেন, এখানে সে একটা পাটপারি করছে, এটা আপনি আমাদের জানাবেন। আর আমি যেটা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, আওয়ামী লীগের এত লোক যেখানে চুপচাপ, যারা কথা বলে না, যারা বলে তাদের কথা বলতেছে না, যারা বলে না এদের সংখ্যা বেশি। আমাদের এই যে আমাদের আপা আছেন এখানে, আপা যে কথা বলেন প্রকাশ্যে এসে, ওকে আপা বলেন, আর অনেকেই বলেন আওয়ামী লীগের কিছু কিছু নেতা, অনেকে না, কিছু কিছু নেতা সরাসরি বলেন, তারা পদে আছেন বা এটা তাদের দায়িত্ব, আপাকে বলতেই হবে। কারণ আপা বিং এ সিটিজেন, বিং এ আওয়ামী লীগ লিডার্স অফ আওয়ামী লীগ, তাকে বলতেই হবে কথা, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি বললেন আপনি একজন সমর্থক, মানে আপনি বলছেন ওকে, অনেক সমর্থক তো দূরের কথা, যেখানে নেতারা কথা বলতেছে না, আপনার লাভটা কি? আপনি আওয়ামী লীগ নিয়ে এত কথা বলতেছেন, মুক্তিযুদ্ধের না কেন কথা বলেন, এটা আমরা প্রশ্ন করবো না, কারণ এটা মনে করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সকলের দায়িত্ব, এর জন্য আপনাকে আওয়ামী লীগ হতে হবে না, এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনার সবার দাবি যে আপনার প্রত্যেক বক্তব্য এখন আওয়ামী লীগের পক্ষে চলে যায়, সকল বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যায়, আপনি কখনো আওয়ামী লীগের সমালোচনা করেন না, এগুলো আপনার নামে অভিযোগ করতেছে। তাহলে কি আপনি আগামীতে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এগুলো করতেছেন? এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসছে। এটা আপনি আপনার মানে দর্শকদের প্রশ্ন, কিন্তু আমার না, রাসেল সাহেবের না। কিন্তু আমাদের অন্যান্য প্রশ্ন ছিল, দর্শক বারবার মেসেজ, আপনি কি তাহলে মন্ত্রী হওয়ার আশা এগুলো করতেছেন নাকি অন্য কোনো কিছু? প্লিজ আপনি যদি, দুইটা কিন্তু প্রশ্ন, একটা হলো ওই যে তাজুল ইসলামের ভণ্ডামি, যিনি মোজাম্মেল হক আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তিনি উপন্যাস নিয়ে এসে, হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে এসে আবল তাবল কথা বলেছেন, যেটা আপনি ভিডিও করেছেন।
আর পাশাপাশি হলো আপনি কি তাহলে আগামীতে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্যই আপনি এখন আওয়ামী লীগের পক্ষে বলেন প্লিজ? আহ, প্রথম ব্যাপারটা একটু Basically, জেনে রাখা ভালো। আমার আমি- ব্যক্তিগত জীবনে আমার দুটো সন্তান আছে, আমার একটা জি। ছেলে একটা মেয়ে। আমি আওয়ামী লীগকে কনসিডার করি আমার থার্ড জি। সন্তান হিসেবে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে পারি, এটা এখানে ছিল, কোথায় যেটা রাখলাম, সেটা হচ্ছে যে এই দলটাকে যে মানুষগুলো জন্ম দিয়েছে, হুম, এই দলটাকে, সেটা একটা লম্বা সারথি। সেই সারথির মধ্যে আমার মরহুম দাদাজান আছেন, মৌলভী আলী আহমেদ মজুমদার। জন্ম তিনি হয়তোবা দেন নাই, কিন্তু সেই শুরুর দিককার যে সমর্থক, যে অন্ধ সমর্থক, অর্থাৎ মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি তিনবার জন্ম নিয়েছেন, অর্থাৎ তিনবার তিনি সমর্থক হিসেবে নতুন করে জন্ম নিয়েছেন। আওয়ামী লীগ যেদিকে, মূল আওয়ামী লীগ যেখানে গেছে, সেকুলার আওয়ামী লীগ যেখানে গেছে। মাথায় রাখবেন, আমার দাদার নামের আগে মৌলভী শব্দটা আছে। মৌলভী আলী আহমেদ মজুমদার, তিনি অত্যন্ত ধার্মিক পায়াস একজন মানুষ ছিলেন। 1946 সালে যখন নোয়াখালীতে দাঙ্গা হয়, সেই দাঙ্গাতে মানুষ বলে আমার দাদার যে ভূমিকা ছিলেন ওই এলাকাতে শান্তি রক্ষার জন্য, মানুষকে রক্ষার জন্য, তার ভূমিকার কথা আজও মানুষ নানান ভাবে স্মরণ করে। আমার দাদার পরে আমার বাবা 1967 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ গ্রহণ করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের। এবং আমার জেঠু আলী আহমেদ মজুমদার, আহমেদ মজুমদার, তিনি আপনার বাংলাদেশ আওয়ামী লীগের ওই লক্ষ্মীপুর শাখার অন্যতম জন্মদাতা তিনি। আরো মানুষ আছেন, তিনি আমার জেঠু আরেকজন। তো আমার জ্যাঠা, আমার বাবা, আমার দাদা, এই মানুষগুলো লেগেসি গ্রহণ করেছেন। আমি তো তাদের সন্তান। আমি যদি বলি আই এম থার্ড জেনারেশন। আমার পরে আমার ছেলে শেখ হাসিনা বলতে, মাননীয় প্রধানমন্ত্রী বলতে অজ্ঞান। মাননীয় প্রধানমন্ত্রী বলতে সে কমপ্লিটলি অজ্ঞান, সারাক্ষণ সেইটা বলে সেইটা বলে। তো আমি তো আমার ছেলে তো নিশ্চয়ই বাংলাদেশে গিয়ে হয়তো রাজনীতি করবে না। ওয়াই? তো এগুলো প্রবাহিত হয় রক্তে, এগুলো প্রবাহিত হয় চেতনায়, চিন্তায়। এগুলোকে না আসলে ওইভাবে বলা যায় না। আর এমপি কিংবা মন্ত্রী হওয়া, আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা আমরা একটু যদি বড় করি, হোয়াট অ্যাবাউট দিস ওয়ে, যে মন্ত্রী এমপি হতে চাই না কিন্তু মন্ত্রী এমপি বানাতে চাই। ব্যাপারটা কেমন একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যা হচ্ছে এমন যে পৃথিবীর বিভিন্ন বড় বড় দলগুলোতে অনেক তাত্ত্বিকরা থাকে, যারা হচ্ছে ওই দলটাকে গ্রুম করে। আচ্ছা, মনে করেন আমি যদি এমপি বা মন্ত্রী হই, তাহলে এই যে আমাদের ছেলে পেলেদেরকে তৈরি করা, আমাদের পাইপলাইনে আমাদের কর্মী তৈরি করবে টাকারা। আজকে যদি আমরা আমাদের বইপত্র দিয়ে, থিওরি দিয়ে ছাত্রলীগের 50টা ছেলেকে তৈরি করে ফেলি আমাদের স্কুলে, এই 50টা ছেলে যদি ভবিষ্যতে এমপি হয়, তাহলে এটা বেটার হবে না? আজকে যদি ধরেন আমার সাথে আমি 10টা ছেলেকে রেখে সারাক্ষণ খালি বইপত্র পড়ালাম, থিওরি পড়ালাম, আওয়ামী লীগের ইতিহাস থেকে শুরু করে ফিলোসফি, আইন, এই প্রত্যেকটা জিনিস আমরা বললাম, কিভাবে আর্গুমেন্ট করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে পাবলিক স্পিকিং এ পারদর্শী হতে হয়, এই প্রত্যেকটা কিভাবে লজিক দিতে হয়, এই জিনিসগুলো আমরা যদি দলের থেকে দায়িত্ব না নেই, তাহলে প্রত্যেকটা মানুষ যদি এমপি আর মন্ত্রী হয়, তাহলে দলের দার্শনিক হবে কে, কোচ হবে কে? আই এম নট টেলিং যে আমি দলের দার্শনিক, এটা ভাবার কোনো কারণ নাই। আমি শুধু এতটুকু বলছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু এমপি আর মন্ত্রী হওয়ার জন্য তাদের জীবনে আসে না। আসলে আমি আসলে হতে চাই একজন আইনজীবী, এবং আমি চাই যে আমার নামের পাশে মানুষ সবসময় একটা শব্দ বলুক, সেটা হচ্ছে যে এই লোকটা হচ্ছে একটা ঘাঘু আইনজীবী, অর্থাৎ তিনি আইনটা ভালো বোঝেন। আমি একজন ভালো আইনবিদ হতে চাই। আমার চাচা আমেরিকায় থাকেন, আমাদের নাহিদা আপা চেনেন তাকে, রবি কাকা, ছোটবেলা থেকে আমার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সেই সময়, নেক্সট কামাল হোসেন তোকে হতে হবে। উনি সব বলতেন, মানুষ তো অনেক বড় বড় স্বপ্ন দেখতো, আমাদের তখন ডক্টর কামাল হোসেন ময়ূর মতো, তাই না? আমার বাবা, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে উত্তীর্ণ হয়েছিলাম, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি এতদিনে হয়তো বা কর্নেল ব্রিগেডিয়ার কিছু একটা হতাম বা হোয়াট এভার। আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে জয়েন করিনি, শুধুমাত্র আমার বাবা আমাকে আইন পড়াবেন বলে। সুতরাং আমার বাবার আজীবন ধারণা ছিল, আজীবন তিনি একটাই মনে করেছেন যে আইন ছাড়া পৃথিবীতে আর কোনো পড়াশোনা নাই। শয়নে আইন, ঘুমাইতে আইন, হাঁটতে আইন। আমাকে উনি ওই জীবনের ওই লক্ষ্যেই তিনি এগিয়েছেন, এবং
এইভাবে আমি আমি সামনে এগিয়েছি আসলে। ফলে আমার মন্ত্রী বা এমপি যদি আমি হই, আজকে যে ভালোবাসাটা আমি পেয়েছি মানুষের কাছে বা এত কিছু, আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা জায়গাতে আবদ্ধ হতে থাকতে চাই না। আমার ব্যাপারে যদি কোনোদিন কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়, সেটি মাননীয় প্রধানমন্ত্রী জীবিত আছেন বা হোয়াট এভার, কিন্তু আমার জীবনের ইচ্ছা হচ্ছে একজন ভালো আইনজীবী হওয়া, একজন ভালো তাত্ত্বিক হওয়া, এবং বাংলাদেশ আওয়ামী লীগে অনেক তরুণদেরকে তৈরি করা পড়ালেখার মাধ্যমে, যাতে তারা এমপি এবং মন্ত্রী হতে পারে। ভেরি নাইস, ভেরি নাইস। খুব প্রিয় দর্শক, থ্যাংক ইউ। আপনারা যারা আমাকে মেসেজ করেছেন, আমাকে, আমি জানি আপনারা কারা, আপনারা বলে মেসেজ এই জন্য করেছেন, তারা ভেবেছে কি আমি আপনাকে এই প্রশ্নটা করবো না। আমি বুঝতে পারছি, আমার কিন্তু প্রস্তুতি ছিল এই ব্যাপারে আমরা যাচ্ছি ফরিদ ভাই, আমরা যাচ্ছি একটু করি নিঝুম ভাই। আকম মোজাম্মেল সাহেবকে জড়িয়ে যে মিথ্যাচার, যে ব্যাপারটা আদালতে তাজুল যেটা করেছে, এটা নিয়ে আপনি এবং আপনার টিম যেই কাজটা করেছেন সেটা নিয়ে অনেকেই আমাদের এখানে মন্তব্য করেছে যে অসাধারণ একটা কাজ, তাজুলকে জুতাপেটা করা হয়েছে, এই ধরনের কমেন্টস অনেকগুলো পেয়েছি আমরা একটু আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে জানতে চাইবো। পাশাপাশি এর মাঝখানে হয়তো আমি আপনার যে ওই কল রেকর্ড যেটা ফোন পার্টটা, সেটা একটু মাঝখানে প্লে করতে পারি। আপনি আগে বলুন ব্যাপারটা। আপনার মানে আমাকে যা খুশি তা করতে পারবেন, মানে আই এম ওপেন টু এভরিওয়ান, আমি কোনো কিছুতেই কিছু মনে করি না। না, আমি বললাম যে আপনি ইয়েটা নিয়ে বলেন, এই যে মানে যে তাজুলের যে মিথ্যাচার, মিথ্যাচার এই বিষয়টা আপনার ভিডিওর ব্যাপারে বলেন। হ্যাঁ, মিথ্যাচার। আচ্ছা, আপনি কি বলতে চান যে ওই যে মেজর নাসিরের ওই কথাটা বলছেন, উনার ওই অংশটা? ওটা আমি পরে প্লে করছি, আমার কাছে রয়েছে। আপনি যদি একটু প্রেক্ষাপটটা নিয়ে কথা বলেন, আপনি যে কাজটা করলেন। প্রেক্ষাপটটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এটা হচ্ছে অ্যান্থনি মাস্কারেনহাসের একটি বই, লিগেসি অফ ব্লাড। তো হাসছি এই কারণে, কারণ কালকে দেখলাম আদালতে বলছে যে তারা এই বইয়ের একটা কপি পেয়েছে, অন্যগুলো অরিজিনাল কপি খুঁজে পাচ্ছে না। সম্ভবত আমার কারণেই পাচ্ছে না, কারণ আমি বাংলাদেশের মার্কেটে যত অরিজিনাল কপি আছে প্রায় 100 খানিক অরিজিনাল কপি কিনে ফেলেছি। আমি জানি, আপনি জানি কেন কিনেছি সেটা একটা কারণ আছে। কারণ আমি এই বইটা আমি অনেককে পড়তে দিতাম আসলে, বুঝছেন? পড়তে দিয়ে আমাকে অনেকজন বলতো, যাচ্ছে ভাই আপনি এই বইয়ের এত সমালোচনা করেন। আমি তখন বলতাম যে এই বইটা দেওয়ার সময় অনেক আলাপ করতাম। আমি বলতাম যে এই বইটা দিয়ে স্টার্ট করেন, এখানে অনেক কল্প কাহিনী আছে, অনেক ঘটনা আছে, আবার অনেকগুলো ঘটনা সত্যতা আছে, যেগুলোকে আমি ক্রস চেক করে জেনেছি। ফলে প্রচুর কপি কিনেছিলাম এই বইটা, আমি এখনো আছে আমার কাছে, অনেককে দিয়েছি, ঢাকাতে আছে। আচ্ছা, এই বইয়ের 48 নম্বর পাতা থেকে আসলে গুজবের সূত্রপাত। যদিও আমি মনে করি যে এই বইয়ের 46 নম্বর পাতাতে আসলে একটা মহা গুজব আছে, কিন্তু কোন এক অদ্ভুত কারণে এই অংশটাকে ব্যবহার করেনি। সেটা আমি আলোচনা করি। এই বইয়ের মধ্যে আছে যে বঙ্গবন্ধুর অন্যতম খুনি ফারুক, সে মানে বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ আওয়ামী লীগ একটা অপারেশন পরিচালনা করে সেনাবাহিনীর মাধ্যমে, অস্ত্র উদ্ধার এবং দুর্নীতি যারা করে বা যারা এই মজুদদারি কালোবাজারি করে, এদেরকে খুঁজে বের করার জন্য পুলিশ সেনাবাহিনীর সমন্বয়ে তারা একটা অপারেশন পরিচালনা করে, যেটার নাম হচ্ছে অপারেশন ক্লিন আপ। যদিও আমি আপনার জেনারেল শফিউল্লাহর বইয়ে পড়েছি, কুমিল্লাতে সম্ভবত এই অপারেশনটার নাম ছিল অপারেশন সিলভার লাইনিং মনে হয়। তার মানে হচ্ছে যে এক এক জায়গাতে এক এক অপারেশন নাম ছিল, আমার ধারণা। আমি তিনটা নাম আমি পেয়েছি আসলে। যাই হোক, ঢাকাতে অপারেশন নাম ছিল অপারেশন ক্লিন আপ। এই অপারেশন ক্লিন আপে ডেমরা থানাতে, মানে ডেমরা এলাকাতে এই শিয়াজ শিকদারের এই চাইনিজ বামগুলা আর এই যে নকশালপন্থী সর্বহারা, এদেরকে খুঁজে বের করার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর খুনির ফারুকের। আর টঙ্গী এলাকাতে দায়িত্ব পেয়েছে মেজর নাসির উদ্দিন। তো ডেমরা এলাকাতে আপনার এই ফারুক একটা ছেলেকে ধরেছে, তার বয়স হচ্ছে 20। সেই ছেলেকে ধরার পরে ফারুক বলছে ওই ছেলে নাকি 21টা খুন করেছে। ওই ছেলেকে জিজ্ঞেস করেছে, এই তুই খুন করলি কেন? তখন সেই ছেলে বলছে, এগুলো আমার ওস্তাদ শিখাইয়া দিছে। তোর ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম শেখ মুজিবুর রহমান। তো এইটা পড়লে যে কোনো পাঠক অনেক হাসবে, মানে এই বইটা সম্ভবত স্যার পড়বে না।
তো এই গুজবটা কোনোদিন আপনার সামনে আসে নাই যে বঙ্গবন্ধু একটা 20 বছরের ছেলেকে শিখা দিছে যে তুই প্রতিদিন খুন করবি, ঠিক আছে? সো কিন্তু এই গুজবটা হিট খায় নাই, হিট খাইছে পরের গুজবটা। ওই গুজব দাতা কিন্তু একজনই। তো মেজর ফারুক তার ডেমরা এলাকার কাহিনীটা বলছে, ওই 21 খুনের সেকেন্ড একটা খুনের কাহিনী সে বলছে ওই ঘটনাতে অবশ্য আমি ছিলাম না, ছিল মেজর নাসির। মেজর নাসির মোজাম্মেল নামে এক লোককে গ্রেফতার করে, যেই লোকটা একটা নবদম্পতিকে খুন করে। ওই নবদম্পতি রাস্তা দিয়ে যাচ্ছিল, মোজাম্মেল মানে গল্পের অনুলিখনটা এমন, তার 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 একটা নবদম্পতি, তারা 3-4 জন মিলে ওই নবদম্পতির যেই মানে স্বামীটা আছে, স্বামীকে তারা খুন করে, আর নারীকে তারা গণধর্ষণ করে তুরাগ নদীতে ফেলে দেয়। পরবর্তী সময়ে ওরা যখন এই অপারেশন ক্লিন আপের সময় রাস্তাঘাট রেড দেয়, এই অপরাধীদের মধ্যে 3 জন ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা মোজাম্মেলের কথা বলে। তখন মেজর নাসির উদ্দিন সেই মোজাম্মেলকে গ্রেফতার করে। আপনার মোজাম্মেল তখন মেজর নাসিরকে 3 লাখ টাকা ঘুষ অফার করে। মেজর নাসির সেই ঘুষ নেয় না, উল্টা তাকে আদালতে প্রেরণ করে। মোজাম্মেল তাকে থ্রেট দেয় যে তুমি যদি আমাকে জেলে নাও, আমি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ শেখ মুজিব আমাকে বা বঙ্গবন্ধু আমাকে ছাড়া নিয়ে আসবে। তো এই বই অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে মোজাম্মেল জামিন পায়, এবং জামিন পাওয়ার পরে ওই আপনার মেজর নাসিরকে এসে বলে দেখো আমি জামিন পাইছি, ব্যাপারটা এরকম। তো এই গল্পকে অনুসরণ করে হুমায়ুন আহমেদ দেয়াল নামে, মানে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে হুমায়ুন আহমেদ দেয়াল নামে একটা বই প্রকাশ করে। এটা তার লাস্ট বই ছিল। ওইখানে হুমায়ুন আহমেদ আরো 1.5 কাঠি সরস। হুমায়ুন আহমেদ এই গল্পটাকে ইচ্ছা মতো নিজের মতো করে আপনার এটার লুঙ্গি পরিয়েছে, জামা পরিয়েছে, প্যান্ট পরিয়েছে, জুতা পরিয়ে এটাকে মার্কেটজাত করেছে। তার গল্পটা হয়েছে এমন যে মোজাম্মেল এবং তার 2 ভাই এবং তার বাবা বঙ্গবন্ধুর পায়ে এসে পড়লো। বঙ্গবন্ধু বলছে এই তোরা পায়ে, তোদের কি হয়েছে? বলে মেজর নাসির নামে এক লোক বহুত উৎপাত করতেছে, আমারে মার্ডার মামলা দিছে। তখন বঙ্গবন্ধু বলছে ঠিক আছে আমি ওরে দেখা নিমু। এইটা বলে বঙ্গবন্ধু ওই মেজর নাসিরকে দেখা নিয়ে তার চাকরিচ্যুত করেছে এবং মোজাম্মেলকে তার এই খুন এবং ধর্ষণের অপবাদ থেকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর এই মোজাম্মেল নাকি একটা বড় কাঁঠাল নিয়ে আপনার নাসিরের সাথে দেখা করতে গিয়েছে। হুমায়ুন আহমেদের স্বভাবসুলভ ফাইজলামি, হাস্যরসাত্মক জিনিসটাকে করে ফেলা। এই দুটো ঘটনা আপনার আন্তর্জাতিক অপরাধ আদালত নামে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এখন চলছে, এই আদালতে তাজুল এটা বর্ণনা করে। কেন বর্ণনা করে? সে বলছে যে আকম মোজাম্মেল হক নামে যে বাংলাদেশ সরকারের যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আছে, সেই মুক্তিযুদ্ধ মন্ত্রী হচ্ছে সেই মোজাম্মেল। দেখেন এই লোকটা অতীতেও একটা রেপিস্ট ছিল, আর তাকেই বানিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রী। এইটা প্রমাণ করার জন্য তাজুল হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে এসে এটা আদালতে উঠিয়েছে। এই ঘটনাটা বছরের পর বছর কেউ এটা নিয়ে চ্যালেঞ্জ করেনি। এই ঘটনাটা আমি যখন জানতে পারি, এর আগে আমি জেনেছি, কিন্তু আমিও আসলে প্রোপাগান্ডার অ্যান্সারটা দেওয়ার তাড়না বোধ করিনি। হ্যাঁ, আমি এটা নিয়ে আমার বইয়ের ভেতরে এটাকে উত্তর দিয়েছিলাম অন্যভাবে, একটু লিগাল স্টাইলে। কিন্তু এইবার আমি যেটা করেছি সেটা হচ্ছে ওই মেজর নাসিরকেই আমি সরাসরি ফোন দেই, কারণ মেজর নাসির ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। মেজর নাসির ভাই জীবিত আছেন। মেজর নাসির ভাইকে আমি ফোন দেওয়ার পরে, যেহেতু উনিই দায়িত্ব ছিল, কাঁঠাল নাকি উনাকে দিয়েছে সমস্ত কিছু, উনি পুরা ঘটনাটা আমাদেরকে বর্ণনা করলেন। তিনি বললেন যে আকম মোজাম্মেল হক এখানে প্রশ্নই আসে না। আকম মোজাম্মেল হক ওই সময় জয়দেবপুরের বাসিন্দা ছিলেন, তিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনাকে উনি চিনেনও না। কিন্তু এই বইয়ের ভিতরে লেখা আছে আওয়ামী লীগের সভাপতি টঙ্গী থানার আওয়ামী লীগের সভাপতি ছিলেন হইতেছে কাজী মোজাম্মেল হক। তিনি সেই সময় এমপি ছিলেন। নাসির সাহেব যখন এই এলাকাতে তার দায়িত্ব পড়লো, এই এলাকাতে দায়িত্বে এসে তখন এমপি সাহেবের সাথে দেখা করতে গিয়েছে। যেহেতু লোকাল এমপি, তিনি এখানে মিশন পরিচালনা করবেন, এমপির সাথে একটু সৌহার্দ্যপূর্ণ বা গিয়ে তার সাথে দেখা করতে বলা বা সাহায্যের জন্য বলা। যাওয়ার পরে দেখে কি মোজাম্মেল হক সাহেব ঘরের দরজা জানালা বন্ধ, খুবই টাইট সিকিউরিটি দিয়ে তিনি সেখানে আছেন। তো কেন? কারণ কি? কারণ সিরাজ শিকদারের লোকেরা তখন ক্রমাগত ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের এমপিদেরকে খুন করছে, চেয়ারম্যানদেরকে খুন করছে। সেই কারণে তিনি এক্সট্রা সিকিউরিটি হিসেবে মানে অনেকগুলো মানে নিরাপত্তা ব্যবস্থা তিনি করেছেন। তো মেজর নাসিরের ভাষাতে সেই ভদ্রলোক অত্যন্ত সজ্জন এবং একটা ভদ্রলোক। ভালো কথা। তাহলে এই মোজাম্মেলের স্টোরিটা ভুয়া না,
মোজাম্মেল না, স্টোরিটা হচ্ছে আবুল হাসেম নামে এক লোকের। আবুল হাসেম হচ্ছে ওইখানকার একটা লোকাল লিডার, হাসান সরকারের ছেলে। এই আবুল হোসেন ওই সময় 3টা বিয়ে করে ফেলে এবং সেই লোকের নাম ছিল ঠোঁটকাটা হাসেম, এই নামেই পরিচিত ছিল। সে যাত্রাপালার একটা মেয়েকে, টঙ্গীতে একটা যাত্রা দল আসে, ওই যাত্রা দলের একটা মেয়েকে সে নিয়ে আসে জোর করে, নিয়ে এসে তার সাথে বেশ কিছুদিন রাখে, তাকে রেপ করে এবং একটা পর্যায়ে মেয়েটাকে খুন করে তুরাগ নদীতে ফেলে দেয়। কিন্তু সেটার কোনো প্রমাণ নাই, সবাই এই কাহিনী জানে। মেজর নাসিরের দলবল, সেনাবাহিনীর দলবল তাকে গ্রেফতার করে হেভি পিটুনি দেয়, কিন্তু সেইটা স্বীকার করে না যে আমি ধর্ষণ করেছি, খুন করেছি। তাকে পরবর্তী সময় 54 ধারাতে গ্রেফতার দেখানো হয়। তা আমি মেজর নাসিরকে জিজ্ঞেস করেছিলাম যে একটা লোক মার্ডার করেছে, রেপ করেছে, 54 ধারাতে কেন করলেন? তখন মেজর নাসির বললেন, দেখেন এগুলো তো পুলিশের উপরে ডিপেন্ড করে মামলা দেওয়ার ব্যাপারটা। পুলিশ 54 ধারাতে মামলা দিয়েছে, আর ওই সময় উনারা তরুণ আর্মি অফিসার ছিলেন, এত কিছু জানতেনও না। স্বাভাবিকভাবে পুলিশ সেখানে ব্লান্ডার করেছে, অর্থাৎ পুলিশ কোনো না কোনো ভাবে আবুল হাসেমকে বাঁচিয়ে দিয়েছে। তো আবুল হাসেম যেহেতু 54 ধারাতে গ্রেফতার করলে আপনি জানেন যে জামিন পাওয়া যায়। এখন এখন আপনি রাস্তা দিয়ে বাংলাদেশে ঘোরাঘুরি করছেন গভীর রাতে, পুলিশ আপনাকে 54 ধারাতে গ্রেফতার করতে পারে। তো এই ধরনের গ্রেফতার করলে সাধারণত জামিন হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই আপনি যত বড় খুনি হন না কেন, যত বড় রেপিস্ট হন না কেন, আপনার বিরুদ্ধে চার্জ যদি আনে 54 ধারার, চার্জ না আনে মার্ডারের, তো আপনি তো জামিন পাবেনই। তো জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে এই ঠোঁটকাটা হাসেম করলো কি, এই লোক তার দলবল নিয়ে মিছিলের আয়োজন করলো। ওই মিছিলের মধ্যে সে মেজর নাসিরের বিরুদ্ধে প্ল্যাকার্ড ট্যাকার্ড এনে সে অভিযোগ করলো যে মেজর নাসির তার ওয়াইফের গায়ে হাত দিয়েছে অশ্লীল ভাবে বা কুরুচিপূর্ণ ভাবে। চিন্তা করেন, তখন এটা নিয়ে ব্যাপকভাবে অভিযোগ হলো। সেনাবাহিনী থেকে তার ডাক পড়লো, এই মেজর নাসিরের ডাক দিল হচ্ছে মেজর জেনারেল খালেদ মোশাররফ তাকে ফোন করে বলল, তুমি সেনাবাহিনীর সদর দফতরে আসো আমার সাথে দেখা করার জন্য। তিনি গেলেন দুপুর 3টা বাজে। দুপুর 3টা বাজে গিয়ে সেখানকার কর্মরত অফিসার বললেন যে স্যার আপনাকে বলেছে 32 নম্বরে যাওয়ার জন্য, এখান থেকে আলোচনার স্থানটা চেঞ্জ হয়েছে। তো তিনি কখনো আগে 32 নম্বরে যাননি, তো 32 নম্বর তো আর খুঁজে পাওয়া কঠিন কিছু না। তিনি ধানমন্ডি 32 নম্বরে গেলেন, সেখানে কন্ট্রোলার ছিল একজন, ওই বাসাতে তাকে রিসিভ করে বঙ্গবন্ধুর রুমে নিয়ে গেলেন। গিয়ে দেখে সেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সেখানে মেজর জেনারেল শফিউল্লাহ, ঢাকা বিভাগের ডিসি আবুল হায়াত, তারপরে হচ্ছে এসপি মাহবুব, তারপরে সেখানে খালেদ মোশাররফ, মানে বিগ লোকেরা সেখানে বসে আছে, আর বঙ্গবন্ধু আরেকটা চেয়ারে বসা। তো বঙ্গবন্ধু যে সোফাটাতে বসে আছে সেখানে একটা সিট খালি ছিল। বঙ্গবন্ধু মেজর নাসিরকে তার পাশে বসালেন। ঘরে নীরবতা। মেজর নাসিরের পিঠে তিনি হাত রেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। এগুলো কিন্তু তারই কথা, দেখবেন। তিনি কিছুক্ষণ নীরবতা ভাঙলেন, ভাঙার পরে বললেন যে কি হয়েছে আমাকে একটু বলো তো, কারণ সেটা কিন্তু তখন টক অফ দ্য টাউন যে এরকম একটা মেজরের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, তিনি নাকি অন্য একটা অফিসারকে হাত দিয়েছেন। এগুলোর রেকর্ড আমার কাছে নাই, কারণ আমি কিছু উনি আমাকে একটা পার্টিকুলার ঘটনার জায়গায় রেকর্ড করতে বলেছেন, আবার ব্যক্তিগত অনেক কথা তিনি রেকর্ড ছাড়া বলেছেন আমাকে, ওগুলো প্রাসঙ্গিক না দেখে আমি কখনো আনিনি। আচ্ছা, তো তখন বঙ্গবন্ধু এগুলো শোনার পরে তিনি চুপ করে থাকলেন, পুরো কাহিনী তিনি শুনলেন। শোনার পরে তিনি ঢাকা বিভাগের যে ডিসি আবুল হায়াত, তাকে বললেন যে শোনো, হায়াতকে বললেন যে হায়াত শোনো, নাসিরকে একটা ম্যাজিস্ট্রেট সাথে দিয়ে দিবে, ম্যাজিস্ট্রেট মজুমদারকে দিবে, যত রকমের বদমাইশ আছে, চোর ছেচরা, সবগুলাকেও ধরবে এবং ম্যাজিস্ট্রেটকে সাথে দিবে, যাতে সাথে সাথে সেখানে মামলা দায়ের হয় এবং এদের ব্যাপারে কোনো আপোষ হবে না, কোনো জামিন টামিন হবে না। আর এই হাসানের, এই ঠোঁটকাটা হাসেমের কেমনে জামিন হয় তিনি সেটা দেখবেন, আইনের মধ্য থেকেই দেখবেন, নিশ্চয়ই আইনের বাইরে দেখবেন না। উনার তো নির্বাহী ক্ষমতা ছিল। তো এইরকম একটা সাহস পেয়ে আপনার মেজর নাসির চলে যায় আবার গাজীপুরে, গিয়ে এইবার তাকে ধরে, পাকড়াও করে। পাকড়াও করার পরে সে গিয়ে বলে যে, উনি তখন বলেন আর কি, যে তোমাকে আমি পেটাবো, মারবো, ভয়টয় দেখায়, যদি তুমি আমাকে না বলো তুমি তোমার অস্ত্র কোথায় রাখছো। কারণ তাদের কাছে একটা খবর ছিল যে তার কাছে একটা হিউজ অস্ত্রের মজুদ আছে, কারণ এই অস্ত্র দিয়েই আপনার পুলিশ, রাজনীতিবিদ এদেরকে মারা হয়, বুঝছেন। তখন এই মায়ের ভয়ে সে তো বলেছে যে তোমার ওয়াইফের সামনে পেটাবো, তোমার স্ত্রীদের সামনে পেটাবো এবং নির্মম ভাবে পেটাবো। এই ভয়ে সে করলো কি, তাদের একটা গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরের খড়ের গাদার নিচে সে সিমেন্ট দিয়ে একটা রুমের মতো বানিয়েছে আন্ডারগ্রাউন্ডে,
সেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে সে প্রচুর অস্ত্রের সন্ধান পেল, পরবর্তী সময় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলো। এই হচ্ছে টোটাল স্টোরি। মূল এখন ঘটনা। ভোটকাটা আবুল হাসেম কেমনে মোজাম্মেল হইলো এইটা ভাই আমিও বুঝি নাই। আর 54 বছর ধরে এই স্টোরি কেমনে চললো, আর আমাদেরই মোজাম্মেল দুই সাহেব তারা কেন এটা নিয়ে কেন স্টেটমেন্ট দিলেন না, এইটাও আমি জানি না। বাট এইবারের মতো, প্রথমবারের মতো উনাদের ফ্যামিলি থেকে আর আকম মোজাম্মেল হক তিনি নিজে স্টেটমেন্ট আমাকে দিয়েছেন। একই সাথে এক্সপার্ট অপিনিয়ন হিসেবে ওইখানকার বিখ্যাত রাজনীতিবিদ আজমতুল্লাহ খানের অপিনিয়নও আমি নিয়েছি, আপনারা আমার ওই ভিডিওতে দেখতে পাবেন। এই হচ্ছে টোটাল স্টোরি। ধন্যবাদ দিলীপ ভাই। আমি ইতিমধ্যে আমি বলেছিলাম যে এই ভিডিওটা এখানে প্লে করব, কিন্তু আসলে যেহেতু ওটা একটা দীর্ঘ ভিডিও, ওটা আমি এখানে প্লে করছি না। কিন্তু এই লাইভের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে দুইটা জায়গায় নিজুম ভাই যে ডকুমেন্টারিটা বানিয়েছে সেটা লিঙ্কটা দেয়া আছে, একটু মিলিয়ে দেখবেন যে কথাগুলো ঠিক আছে কিনা নিজুম ভাই। তো নিজুম ভাই, আমি একটু ভিন্ন জায়গায় যেতে চাই আবার, সেই আপনাকে কেন্দ্র করে যে তির্যক মন্তব্যগুলো, তির্যক প্রশ্নগুলো, সেই প্রশ্নের দিকে ফিরতে চাই। আপনি অগাস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন দেশ, মানে এটা ব্যক্তিগত জায়গা থেকে আপনার সঙ্গে আমার যতটুকু যোগাযোগ রয়েছে সেই জায়গা থেকে আমি নিজেও দেখি আপনি আজকে এই দেশ তো কালকে সেই দেশ আপনাকে দৌড়াতে হচ্ছে, আপনি প্রচুর দৌড়াদৌড়ি করছেন। আপনি নিশ্চয়ই আপনার আইন পেশায় সময় দিতে পারছেন না আগের মতো। তো এই যে আপনি বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, ইউনুসের ব্যাপারেই বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে আপনার, ইউনুসের অপকর্ম তুলে ধরা আন্তর্জাতিক মহলে, সেটার জন্য আপনি কাজ করছেন। আপনার এগুলোর পেছনে খরচটা কোথা থেকে আসে? যদিও ইনকাম তো আর জিজ্ঞেস করা যায় না, কিন্তু যেহেতু আপনি বর্তমানে একজন পাবলিক ফিগার, আপনাকে এই ধরনের কথাগুলো শুনতে হয় যে আসলে নিজুম মজুমদার তাহলে ইনকাম কি, তার তো বোধহয় এখন আর আইন পেশায় সে কাজ করে না। মানে অনেকের ধারণা আইন পেশায় কাজ করে না, যদিও আমি জানি আপনার হাতে কেসের ব্যাপার, আমি কিছুটা আমার ধারণা রয়েছে। একটু যদি আপনি বলেন যে আপনার ইনকাম সোর্স কি। প্রথম ব্যাপার হচ্ছে যে আমি কেস নিতে পারি না ব্যস্ততার কারণে, এমনও আছে। অর্থাৎ আমার জন্য মাসের পর মাস অপেক্ষা করেছে এমন অসংখ্য মানুষকে আপনি আনতে পারবো যে নিজুম ভাই ছাড়া মামলা কারো কাছে দিবে না, আনবে না। আমি অনেক মামলা রিজেক্ট করে দিয়েছি মামলার মেরিট না থাকার কারণে। এই যে আপনাদের সাথে কথা বলছি, আমার এখন বাজে হচ্ছে 7:15। আমি রাত্রের 9টা থেকে রাত্রের 12টা পর্যন্ত ইউকে টাইমে টেলিকনফারেন্স আছে আমার টোটাল 6টা। রাত্রের 9টা থেকে শুরু হবে, রাত্রের 12টা, অর্থাৎ আমি 3 ঘন্টায় 6টা কনফারেন্স করব ক্লায়েন্টদের সাথে। আমি ক্লায়েন্টদের সাথে টেলিফোনে আলাপ করব তাদের আপিল নিয়ে, তাদের গ্রাউন্ডস অফ আপিল রেডি করছি। তো গ্রাউন্ডস অফ আপিল গুলো নিয়ে আমি আলোচনা করছি। অনেকের ইন্টারভিউ আছে সামনে। আমি দুটো চেম্বারের সাথে অনেকটা খ্যাপে কাজ করি। খ্যাপ হচ্ছে মানে কন্ট্রাক্ট বেস কাজ করি। আমি ওই চেম্বারে আমি যে ক্লায়েন্টরা আমার হয়ে কাজ করে, মানে যাদের ক্লায়েন্ট আমি নেই, সেখানে একটা ফিজ তাদেরকে দিতে হয়, বাকি টাকা আমার। এইভাবে আমি কাজ করি এবং আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যেমন একটা উদাহরণ দিতে পারি যে আমি যখন টেক্সাসে গিয়েছি, আমাদের এখানে উপস্থিত আছেন নাহিদা আপা, উনি চোখের সামনে দেখেছেন যে আমি ক্লায়েন্টের সাবমিশন কিভাবে করি। আমি ভোর 6টায় 5টায় ঘুমের থেকে উঠে আমি কাজ করি। আমি ঘুমাই হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। আমি যেমন আপনাকে একটা উদাহরণ দেই, আমি গত 4 দিনে আমি গড়ে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। আমার ফ্লাইট, আমি এখনো পর্যন্ত আমি ফ্লাইটে ঘুমিয়েছি 2.25 ঘন্টা। এরপরে আমি গত 48 ঘন্টা তার ঘুমাই নেই। সো আমার হয়তো বা এনার্জি আছে, আমি সেই এনার্জি নিয়ে কাজ করি। বাট আমার জীবন চালানোর জন্য আমি একক রোজগার করি না, ইনকাম করি না। আমার স্ত্রী একজন ব্যারিস্টার, তিনি তার ইনকাম আমার আছেন। আর আমার একটা ল ফার্মে আমার পার্টনারশিপ আছে, আমি ওই পার্টনারশিপের কিছু টাকা পয়সা প্রফিট থেকে আমি টাকা পাই। আমি যদিও পাবলিক মানি নেই না, আমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না, কারণ আমি যদি সরকারের টাকা নিতাম, আমি যদি পাবলিকের মানি নিতাম, তাহলে একটা কথা ছিল যে আমার ব্যাখ্যা। তারপরেও যেহেতু মানুষজন জানতে চায়, আর আমি যে ট্রাভেল করি, আমাকে যখন কোনো জায়গা থেকে ইনভাইট করা হয়, যেমন আপনাকে এসে একটা বক্তৃতা দিতে হবে, কথা বলতে হবে, তখন তারা আমাকে ওই টাকা পয়সাগুলো উনারা, মানে আমার টিকিট থেকে শুরু করে থাকা অ্যারেঞ্জমেন্ট করে আয়োজক। আবার যখন আমি নিজের উদ্যোগে যাই, যেমন ধরেন আমি নিউ ইয়র্কে এসেছি, চেন্নাই থেকে নিউ ইয়র্ক এসেছি, প্যারিস গিয়েছি, জেনেভা গিয়েছি, এগুলো সম্পূর্ণ আমার নিজের উদ্যোগে, আমার নিজের থেকে। আমার ঘন্টার যেই কনসালটেশন বা আমি 1 ঘন্টা কাজ করলে আমার যেই ফিজ, যেটা ওই ফিজ দিয়ে আমি মোটামুটি বলা যায় যে 2 বার বাংলাদেশ ইন্ডিয়া আমি করতে পারি আর কি, মানে সরি ইউকে ইন্ডিয়াতে যেতে পারি।
আমার ধারণা, আমার যথেষ্ট এবং আমি দরিদ্র মানুষ না, আমি যথেষ্ট সচ্ছল মানুষ। এবং আমি যেহেতু আমি 5ই অগাস্টের পরে মামলার সংখ্যা আমি কমিয়ে দিয়েছি, এটা ঠিক যে আমার উদ্বৃত্ত নাই, বাট এটাও ঠিক যে আমি সচ্ছল। ধন্যবাদ। নিজুম ভাই, এই মানে উত্তরটা আমি বুঝে পেলাম। উত্তরটা পাওয়ার আমার কোনো প্রয়োজনই ছিল না একেবারেই। আমি এটার জন্য আমি একবার দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনার কাছে, যে এই বিব্রতকর না না, প্রশ্নটা দুঃখ আমি প্রকাশ করতে করার হলো। কিছু নাই, এটা তো আপনার না, প্রশ্ন এই না। কমেন্টসটা দেখেন, আর মানুষ বেশি প্রশ্নগুলো করে এবং আজকের পরেও প্রশ্ন করবে, এমন না যে আজকের আমি পরে পৃথিবীর সবাই প্রশ্ন বন্ধ করে দিবে। Yes. এটা আপনার এই আজকের কথা পরেও করবে, এটা ভবিষ্যতেও করবে। মুশকিলের ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রথমেই বুঝতে হবে যে আমি প্রফেশনালি একটা ডিগনিফাইড প্রফেশনে আমি কাজ করি। বলে যে হাতি মূল্যও লাখ টাকা। আমি যদি ধরেন কোনো চেম্বারও না করি, শুধুমাত্র যদি কনসালটেশন করি, শুধুমাত্র কনসালটেশন, তাহলেও আমি মানে শুধু কনসালটেশন করলেও আমি ইউকেতে ফুল টাইম কনসালটেশন করলে আমি 10,000 পাউন্ড চোখ বন্ধ করে কামাতে পারবো, শুধু কনসালটেশন, যদি আমি ফুল টাইম কাজ করি। মানে আমি জাস্ট একটা অ্যামাউন্ট আপনাকে বললাম। ফলে আমি যদি ওকালতি, কনসালটেশন এগুলো সবকিছু একসাথে করি, আমি টাকা রাখার জায়গা পাবো না। বাট আমি দলের কারণে দৌড়াদৌড়ি করছি। আমার যেহেতু ইনকাম কমে গেছে, আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দেয় যদি আমার কোনো প্রবলেম হয়, আমার নিজেরটাও আছে। সো উই আর এ ফ্যামিলি, উই আর ওয়ার্কিং টুগেদার। একদম তাই। নিজুম ভাই, আসলে ব্যাপার হচ্ছে ভিখারির নজর সবসময় ভিক্ষার থালার দিকে থাকে। যারা নিজুম মজুমদারকে জাজ করবে যখন ভিখারি, তখন সে তার অবস্থান থেকেই জাজ করবে। এর বাইরে কিছু নেই। আপনার দুইটা কথা আমি একটুখানি যুক্ত করতে চাই। আপনি একটা পয়েন্টে কথা বলেছেন যে অনেক মামলা রয়েছে যেগুলো আপনি নিতে পারেন না, আপনার এত ক্লায়েন্ট। এবং আরেকটা, এই যে এই সূত্রে একটা কথা উল্লেখ করেছেন যে অনেক ক্লায়েন্ট আছে যারা নিজুম মজুমদার, মানে ব্যারিস্টার নিজুম মজুমদার কাছে অন্য কোনো আইনজীবীর কাছে যাবে না। এই ব্যাপারটায় আমি একটু আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। আমার একজন প্রডিউসার, সঙ্গত কারণে আমি পুরো নামটা বলছি না, শুরুর নামটা পলাশ। আপনি তাকে চেনেন। আপনি ব্যক্তিগত একটা ঝামেলার জন্য ওই সময় দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করছিলেন। সেই সময় ওই প্রডিউসারের সঙ্গে আমি ফিল্মটা বানাচ্ছি, এবং সেই প্রডিউসার, তার একটা মামলা আপনার হাতে, এবং তার ওখানে নাগরিকত্ব রিলেটেড বোধহয়, আমি আসলে অত ডিটেল জানি না, ওই রকম কিছু একটা মামলা ছিল। যাই হোক, কিন্তু উনি ওই সময় আপনার জেলে ছিলেন। হ্যাঁ, ডিটেনশন সেন্টারে ছিলেন। বেরোলেন এবং চলতেছিল বোধহয় বা কিছু একটা। আমি আপনাকে স্টোরিটা বলি। সেটা হচ্ছে যে আমার তো প্রিয় একজন ক্লায়েন্ট, এবং আমার অনেক স্মৃতি আছে তাকে নিয়ে, খুবই আবেগ ঘন স্মৃতি আছে। তিনি যখন আমার কাছে আসলেন, তখন আমি আসলে আমার ব্যস্ততার কারণে মামলাটা নিতে পারিনি। কিন্তু তিনি ক্রমাগত ভাবে আমাকে বারবারই বলছিলেন যে দাদা, আপনি ছাড়া এটা কেউ পারবে না। তখন যেহেতু উনি নিজে ডিটেনশন সেন্টারে ছিলেন, উনি তখন কারাগারে আটকানো। তো তখন আমি এই মামলাটা আমি নিজে নেই। মামলাটা ইনিশিয়ালি নেওয়ার পর তারপরে এই মামলাটার যতটুকু পারি আমি সামনে টানার পরে মামলাটার হিয়ারিং ডেট আসে। হিয়ারিং ডেটটা আমার ওয়াইফ এই মামলার হিয়ারিং করে, এবং এই হিয়ারিং এ ও জয়লাভ করে। এবং ওইটা আমার একটা অনেক মধুর স্মৃতি, কারণ আমি খুবই বিপজ্জনক অবস্থা থেকে তাকে নিয়ে এসেছিলাম। সে এখন সেটেলড এই দেশে, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সে অনেক ব্যবসা দিয়েছে, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সে করেছে, এবং রিসেন্টলি তিনি ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন, মানে তার পাসপোর্ট হয়ে গেছে। সো এরকম আনাচে কানাচে অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা আমাকে এরকম। তো আমার ক্লায়েন্ট, আমি তো কখনো আসলে আমার ক্লায়েন্ট গুলো আসে। আর তাছাড়া যখনই একটা মানুষ ওই প্রচুর টিভিতে আসে, প্রচুর মানুষ সবাই উনাকে নিয়ে আলোচনা করে, তখন নাম এমনি ফুটে, সে ভালো আইন বুঝুক আর না বুঝুক আর কি। হ্যাঁ, উনারা যেহেতু টিভিতে দেখা গেছে, তাহলে মনে হয় উনি ভালো আইনজীবী। যেহেতু ইংরেজিতে কথা বলে, তাহলে ঠিকই বলছে। ব্যাপারটা ওরকম। আমি হচ্ছে আপনার এই দুইটা জায়গায়, মানে আমি নিজেই যে একরকম সাক্ষী এই ঘটনাগুলোর, সেটা উল্লেখ করার জন্য বললাম যে সেই সময় সেই পলাশ সাহেবকে আমি বলছিলাম যে নিজুম ভাই যেহেতু বাংলাদেশে একটা লং টাইম থাকতে হচ্ছে, আপনি অন্য কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন, কেসটা অন্য কারো করেন না। সে হচ্ছে ব্যারিস্টার নিজুম মজুমদার ছাড়া, এটা নিজুম ভাই ছাড়া অন্য কাউকে সে কেস দেবে না। এবং সে খুব মানসিকভাবে ডিস্টার্ব ছিল, ভাই কেন যাচ্ছে না ওখানে, সে বাংলাদেশে বসে আছে, এরকম একটা সিচুয়েশন। আর হচ্ছে আমার ক্লায়েন্ট গুলো বেশিরভাগ সময় হচ্ছে যে রেফারেন্সের মাধ্যমে, এটা বলে রাখা ভালো। অর্থাৎ আমি যদি কোনো ক্লায়েন্টকে সার্ভ করি, ওই ক্লায়েন্টই 5 জন ক্লায়েন্টকে নিয়ে আসে। তো এগুলো ব্যাপারটা এমন যে ধরেন আমি কি বলবো আপনাকে, যে এখন বাজে ধরেন আমি আজকে সারাদিন কাজ করেছি, এই যে আপনাদের সাথে আমি এখন টক শোটাতে আছি, এর মধ্যে আমি ভোরে উঠে বই পড়েছি, ভিডিও এডিট করেছি, কাজ করেছি। আজকে আমি অনেক দূরে একটা জায়গাতে একজনের সাথে দেখা করতে গিয়েছি, সেটাও পলিটিক্যাল রিজনে। এই প্রোগ্রামটা শেষ করার পরে আমার 6টা ক্লায়েন্ট অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে প্রত্যেকে শিডিউল করা। ওদের সাথে কথা বলার পরে রাতের বেলাতে আমার নিজস্ব কিছু ড্রাফটিং আছে, কিছু ক্লায়েন্টের ইমেল আছে, এগুলো করে আমি হয়তোবা রাত্রে 3টার সময় ঘুমাবো, 3টা থেকে 7টা পর্যন্ত আমি ঘুমাবো 4 ঘন্টা। 7টার সময় উঠে আমি বই পড়তে বসবো 3 ঘন্টার মতো, 10টা থেকে আমি আবার কাজ করা শুরু করবো। দিস ইজ মাই লাইফ, এবং এইভাবে আমি কাজ করি।
একদম। এবং আমরা যারা জানি এই ব্যাপারটা, তারা আসলে যে আমার মনে হয় যে নাহিদা আপার সঙ্গে আমার বোধহয় সপ্তাহে অন্ততপক্ষে ৩ বার কথা হয় এই ব্যাপারে, আপনার লাইফস্টাইল নিয়ে, যে উনি ঘুমায় কখন। কারণ আপনি তো তার বাসায় একটা সময় ছিলেন, যখন আপনি গেলেন ওখানে কাজে, প্রোগ্রামে, তখন আপার ওখানে আপনি স্টে করছিলেন। আপা আমাকে বলতো যে আমি না, মানে এর যে লাইফ আমি দেখলে আমার কাছে পাগল পাগল লাগে, যে একটা মানুষ ২ ঘন্টা ৩ ঘন্টা ঘুমায়, সারাক্ষণ নাহিদা কাজ আপা করতেছে একটা নাহিদা আপা একটা। খুবই বিস্ময় নিয়ে আমাকে জিজ্ঞেস করতেন যে তো মারা যাবে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এটা আমার কেউ বলে। যাই হোক, আমি একটু একদিন জায়গাটা ভালো হয় যে আমার ওয়াইফের সাথে আপনারা একটা টক শো করবেন, মানে এটা তো এক্সক্লুসিভ একটা টক শো করবেন লিসার সাথে, একদিন ও এসে বলবে যে আমি কি করি আসলে।